সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। ভেজা শরীর নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছো কেন? লজ্জা করে না? সামনে দাঁড়ানো একজন সুগঠিত মানুষ রাগান্বিত কণ্ঠে বলল। কথাটা শুনে বর্ষার মেজাজ খুব গরম হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে তাকিয়ে এসে ভ্রুকুটি করে রাগে তার ঠোঁট কামড়ে ধরল। কঠোর গলায় লোকটি আবার একই প্রশ্ন করল। চুপ করে আছো কেন? এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি করছো? মাথার উপর বৃষ্টি অন্ধকারে এই মানুষটি জিজ্ঞাসাবাদ বর্ষার লোকটার দিকে তাকালো। অন্ধকারের কারণে তার মুখে দেখা যাচ্ছে না। বোঝা যাচ্ছে সে বেশ লম্বা, পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। কেউ তার সাথে উচ্চস্বরে কথা বলে না, অথচ কতটা বেপরোয়াভাবে এই লোকটা ধমকাচ্ছেন। সন্ধ্যা 7টা বাজে। তার কোচিং সেন্টার থেকে বাসায় যাচ্ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলো। ঠান্ডা বাতাসে শরীর কাঁপছে। রাস্তায় দোকানপাট বন্ধ। ঝড় আসবে টের পেয়ে দোকানেরা ঝাঁপ বন্ধ করে চলে গেছে। মাহিরা, ওহিতা আর নিতু একটা দোকানের সামনে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে। এই জায়গা থেকে 2 মিনিট হাঁটলেই একটি বাগান। রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে ডাকাতরা ধরে বাগানে নিয়ে যায়, এমনটা শোনা গেছে এলাকায়। বর্ষা বৃষ্টি পছন্দ করে। বৃষ্টি হলে সে ভেজে। কাঁচা রাস্তাগুলো বৃষ্টির পানি যে প্লাবতী গর্তে পানি জমে রাস্তাগুলো কাদা মাটিতে পরিণত হয়েছে। আকাশে বজ্রপাত নেই, বৃষ্টি পড়ছে। হঠাৎ তার পিছনে একটি গাড়ি এসে থামলো, আর একজন অপরিচিত ব্যক্তি ছাতা নিয়ে গাড়ি থেকে নেমে গেল। লোকটি মনে হয় ভদ্রতার ন্যূনতম বোধের অভাব রয়েছে। বৃষ্টিতে ছুটে আসে মাহিরা লোকটির উদ্দেশ্যে বলল, কেউ এভাবে গাড়ি চালায়? আর একটু হলে দুর্ঘটনা হয়ে যেত। লোকটি তার আঙুলের তুড়ি বাজিয়ে বলল, হ্যালো, আমি গাড়িটা তোমার বন্ধুদের সামনে আনিনি। তোমার বন্ধু আমার গাড়ির সামনে এসেছিল। নিজে মরতে চাইলে অন্যের গাড়ির নিচে যাক। লোকটির কথা বর্ষার কাছে খুবই অপমানজনক মনে হয়। সে ভ্রুকুটি করে মাহিরার কানে কিছু বলল। ফিসফিস করে জবাব দিল মাহিরা, বড় অসভ্য, লোকটাকে শিক্ষা দেওয়া উচিত। অন্ধকারে লোকটার মুখ দেখতে না পারলেও বর্ষা তার উচ্চতা আন্দাজ করল। হঠাৎ রাস্তা ধরে বসে একগুচ্ছ ভেজা মাটি হাতে তুলে নিল সে। ছুড়ে দিল লোকটার বুকে। আগন্তুক আটকে উঠল, চিৎকার করে বলল, হোয়াট? তুমি এটা কি করছো? বর্ষা তার বন্ধুদের সাথে দৌড়াতে থাকে। 4 নারীদ্বয় অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। শুভ্র গাড়ির ভিতর থেকে বলল, এই অভ্র, চলে আয়, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? অভ্র তার চোয়াল চেপে ধরল। গাড়িতে বসে বলল, এই কাদা শরীর নিয়ে বাড়ি যাবো না। এত বছর পর দেশে এসে এই কাদা মাখা অবস্থায় দেখে বাড়ির লোকজন অনেক প্রশ্ন করবে। আমি এর চেয়ে ভালো কাল যাব। শুভ্র জিজ্ঞাসা করল, তাহলে এখন কোথায় যাবি? কেন? তোর বাড়িতে। বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করছে তিন্নি। বর্ষাকে গেট দিয়ে ঢুকতে দেখে দৌড়ে তোয়ালে নিয়ে নিচে এলো। বেল বাজতেই সদর দরজা খুলে দিল তিন্নি। তোয়ালেটে বাড়ি দিয়ে বলল, তুই দেখছিস বৃষ্টি হচ্ছে, তবু ভিজে এলি কেন? বর্ষা তাকালো, সাথে সাথে মুচকি হেসে বলল, চিচিকে আর সাথে আপু কোচিং সেন্টার থেকে বের হয়ে মোল্লার দোকানে এলাম, আর প্রবল বৃষ্টি শুরু হলো। তখন কি করব, তাই ভিজতে হলো। এছাড়া রাস্তায় একটি ঘটনাও ঘটেছে। তিনি নিজেই তোয়ালে দিয়ে বর্ষার মাথা মুছতে মুছতে বলল, কি হয়েছে? হাসি মুখে ঘটনাটি বলল বর্ষা। তিনি রাগ দেখিয়ে বলল, লোকটা ভালো কথা বলেছে, তোর এটা করা উচিত হয়নি। কিভাবে ভালো বলেছে? বৃষ্টিতে ভিজেছিস, জ্বর হলে বা মেয়ে দেখলে ছেলেরা যদি বিরক্ত করে, এই ভেবে হয়তো বলেছে। আর তাছাড়া তোকে কতবার বলেছি বড়দের নাম ধরে ডাকবি না। মোল্লা নাজরুল চাচা কি তোর ছোট? লোকটাকে মোল্লার দোকান বলে গালি দিস কেন? আপু, সবাই তো তাই বলে। চেয়ারে বসে আছেন নূর ইসলাম। গম্ভীর গলায় বললেন, বৃষ্টিতে ভিজে এসেছো কেন? বৃষ্টি কমলে বা বাড়িতে ফোন দিলে গাড়ি পাঠানো যেত। আমার ঠান্ডা লাগবে না দাদা, তুমি চিন্তা করো না, শুধু 1 কাপ চা খেলেই হবে। ঠিক আছে, তাড়াতাড়ি রুমে যাও এবং ভিজা কাপড় ছেড়ে শুকনো কাপড় পরো। ঠান্ডা লাগলে সহজে ভালো হবে না। তিন্নি জিজ্ঞাসা করল, রিমা কোথায়? একসঙ্গে কোচিং থেকে বের হয়নি? বর্ষা চলতে চলতে বলল, আসছে পেছনে। বর্ষা স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে বারান্দায় পা রাখলো। রিমা 2 কাপ চা নিয়ে রুমে এলো। বর্ষাকে খুঁজতে বারান্দায় গেল। 1 কাপ চা তার হাতে দিল। বর্ষা জিজ্ঞাসা করলো, ফোনে কি দেখছিস? রিমা হেসে বলল, আজ আমার ফ্রেন্ড লিস্টে একটা কিউটে টিপ অ্যাড হয়েছে। বর্ষা চায়ে ঠোঁট ডুবিয়েছে। তারপর হঠাৎ বলল,
রান্নাঘরের ডিব্বা ফেসবুকে গেল কিভাবে? রাস্তায় কোথায় পেল? রিমা রেগে গিয়ে বলল, আরে তুমি বুঝবে না, কিউটের ডিব্বা মানে একটা কিউট ছেলে। আমি 1 সপ্তাহ আগে রিকোয়েস্ট করেছিলাম, একটু আগে মেনে নিচ্ছে। রিমা ফোনটা ধরিয়ে দিল বর্ষার দিকে। বর্ষা না তাকিয়ে বলল, তুই হয়তো এইসব বিষয়ে আগ্রহী, কিন্তু আমি নই। গরম চা থেকে ধোঁয়া বের হচ্ছে। চায়ের কাপে চোখ স্থির রেখে বর্ষা মনে মনে বলল, ওই লোকটা নিশ্চয়ই আমাকে বকা দিচ্ছে। মুখটা স্পষ্ট দেখতে পাইনি, যদি পরিষ্কারভাবে দেখতে পেতাম তাহলে পরের বার দেখা হলে সরি বলা যেত। হেয়ার ড্রায়ার নিয়ে দাঁড়িয়ে আছে অভ্র। সে আয়নায় তার প্রতিবিম্বের দিকে কয়েকবার তাকালো। 2 বার স্নান করেছে, তবে মাটির গন্ধ শরীর ছাড়ছে না। অভ্র আরো পারফিউম দিয়ে রুম থেকে চলে গেল। শুভ্র নাক ছিটকিয়ে বলল, এত পারফিউম দিলি কেন? ঘর গন্ধ হয়ে গেছে। সাহিল বলল, মনে হচ্ছে 1 বোতল পারফিউম একেবারেই শেষ করে ফেলবি। অভ্র বলল, মাটির গন্ধ এখনো আসছে শরীর থেকে। শুভ্র জোরে হেসে উঠল, বলল, মেয়েদের সাথে ঝামেলা করতে নাই। ছোটবেলার কথা মনে পড়ে না? তখন মেয়েরা কেমন থুতু দিয়ে দৌড়ে পালাতো, এখনকার মেয়েরা কাদা। অভ্র রাগী গলায় বলল, আমি তাকে ছাড়বো না। সাহিল জিজ্ঞাসা করল, মেয়েটা কি খুব সুন্দরী ছিল যে ছাড়বি না? অভ্র সোফার ছোট্ট বালিশটা সাহিলের দিকে ছুড়ে দিল। অভ্র শাহাদাত আঙুল নেড়ে বলল, একদম চুপচাপ। সাহিল মুখ দিয়ে আওয়াজ করলো, বিষণ্ণ কণ্ঠে বলল, একটা সুন্দরী কাদা ছুঁড়ে গেল আর তুই এই অধমের কপালে বালিশ ছুঁড়ে ফেললি। শুভ্র বলল, তুই আজ বাড়ি যাবি না। বাড়িতে ফোন কর এবং তাদের জানা, তারা হয়তো অপেক্ষা করছে। অভ্র সবাই বসে বলল, দেশে আসবো সেটা কেউ জানে না। সবাইকে সারপ্রাইজ দিব ভেবে এয়ারপোর্টে তোদের আসতে বলেছিলাম। সাহিল মুচকি হেসে বলল, আর মেয়েটা তোকে সারপ্রাইজ করেছে। খান পরিবারের বড় ছেলে সরফরাজ খান অভ্র দেশে ফিরেছে। তার উপস্থিতি বাড়ির সবাইকে অবাক করেছে। 8 বছর পর অভ্র সামনে থেকে সবাইকে দেখছে। মা বাবা, দাদা দাদি, চাচা চাচি সবার চোখের জল। মুহূর্তের মধ্যে খানবাড়িতে উদযাপন এবং খাবারের তৈরি করা শুরু হয়েছে। অভ্র যা খেতে পছন্দ করে তাই রান্না হবে আজকের খাবারে। খানবাড়ির দক্ষিণ পাশে বিশাল ফুলের বাগান। বর্ষা চুপ করে বসে আছে। রিমা করুণ গলায় বলল, এত বছর পর অভ্র ভাই দেশে এসে আমাদের সঙ্গে দেখা করেননি। আমি এটা মেনে নিতে পারছি না। তাছাড়া অভ্র ভাই আসছেন, রান্নাঘরে অনেক রান্না হচ্ছে দেখে আমি ভীষণ খুশি। তাই শুধু 1 টুকরো ভাজা ইলিশ চেয়েছিলাম। মা বাবা, চাচি কেউ আমাকে 1 টুকরো ইলিশ দেননি। উল্টো তিনি বললেন অভ্র না খাওয়া পর্যন্ত কেউ পাবে না। রিমার আগে কপালে থাপ্পড় দিল। বর্ষা কর্কশ গলায় বলল, অভ্র ভাইকে ঘিরে এত আয়োজন, কিন্তু তার কোনো খবর নেই। কিছুক্ষণ পর গেট দিয়ে 3টা ছেলে ঢুকলো। সঙ্গে আছে অপূর্ব, নাহিদ ও তিন্নি। রিমা ভ্রুকুটি করছে, ভাবুক কণ্ঠে বলল, অভ্র ভাই ছোটবেলায় খুব মোটা ছিল, এখন হয়তো স্লিম ফিট। বর্ষা হাসলো, বলল, সে এত মোটা ছিল যে হাঁটলেই পড়ে যেত। কথাগুলো বলার সাথে সাথে বর্ষার চোখের সামনে টেবিলে শক্ত হাত রাখলো একজন। শব্দ এতই জোরে হলো যে বর্ষা চমকে গেল। তিন্নি এসে পাশে দাঁড়ালো। অভ্র তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই বনো মেয়ে এখানে কি করছে? তিন্নি বলল, ও তাই? অভ্র তিন্নিকে থামিয়ে দিয়ে বলল, ছোট চাচার একমাত্র মেয়ে আর তার এই বনো মেয়ে। অভ্র তার কথা শেষ করতে পারেনি, তার আগেই বৃষ্টি ছাড়া তার মুখে পানি পড়ল। টেবিলের উপর জলের জগ রাখা আছে। অভ্র বারবার তাকে বুনো বলে ডাকছে দেখে বর্ষা জগ ভরা পানি ছুঁড়ে দেয়। তিরস্কারের সুরে বলল তিন্নি, বর্ষা এটা কেমন অভ্যস্তা? সে আমাকে বন্য বলে ডাকছে কেন? অভ্র দাঁতে দাঁত চেপে বলল, গতকালও আমার দিকে কাদা ছুঁড়েছিল আর এখন পানি। আগে আমি এটা সম্পর্কে সবাইকে বলি। অভ্রর কথা শুনে বর্ষা চমকে গেল। তিন্নি বলল, তোর উপর কাদা নিক্ষেপ করেছে ভাই? অভ্র বলল, হ্যাঁ, গতকাল বিকেলে দেশে এসেছি। গ্রামে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। তারপর দেখলাম সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। আমি গাড়ি থেকে নামলাম, তাকে বুঝিয়ে গাড়িতে উঠিয়ে বাসায় নিয়ে আসব। আর সে আমার বুকে মাটি মারলো। সেই গন্ধ এখনো কাটেনি, এখন আবার পানি। ও এত অভদ্র হলো কিভাবে? তিনি বর্ষার দিকে তাকালো। সে ভ্রুকুটি করলো। রিমা জিজ্ঞাসা করলো, তিন্নি আপু, উনি আমাদের? তিন্নি এবার রিমার দিকে তাকালো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, অভ্র ভাই। আনিসুল হকের মৃত
দিঘির ঘাটে এসেছে বর্ষা। বাড়িতে যেতে ইতস্তত করছে। অভ্র ভাইয়ের সাথে অন্যায় করার জন্য তাকে বাড়িতে বকাঝকা শুনতে হবে। রিমা বলল, ক্ষুধা লাগছে, বাড়ি যাবি না? এখানেই বসে থাকবি? বর্ষা বলল, অভ্র ভাই এতক্ষণে বাসায় সবাইকে বলে দিয়েছেন আমি বাড়ি গেলে মা আর বাকিরা রাগ করবে। রিমা কিছুক্ষণ ভেবে বলল, তুই তোর বারান্দার পাইপ বেয়ে রুমে যেতে পারিস, তাহলে কেউ দেখবে না। পড়লে হাত পা ভাঙবে। রিমা চোখ সরু করে বলল, এর আগে তো একদিন উঠতে দেখেছি। বর্ষাকে গম্ভীর দেখাচ্ছে। রিমা কিভাবে দেখলো? সে খুব সাবধানে এবং সবার থেকে লুকিয়ে উঠেছিল। রিমা বর্ষার হাত ধরে টেনে টুনে বাড়ির পিছনের দিকে নিয়ে গেল। বর্ষার পাশের ঘরটা অভ্রের। দুটি ঘরের বারান্দা কাছাকাছি, একটি থেকে অন্যটিতে লাফিয়ে যাওয়া যায়। বর্ষা পাইপ দিয়ে উপরে উঠতে গিয়ে একটা পুরুষালী কণ্ঠ শুনতে পেল। হ্যাঁ মেয়ে, ওখানে কি করছো? সাহিল গালে হাত দিয়ে ওদের দেখছে। পিঞ্চ মেরে বলল, ভাই তোর বোনেরা দেখছি বানর রে। সাহিলের দিকে রাগ করে তাকালো অভ্র। অভ্র খুব বুদ্ধিমান, তাই তার বুঝতে অসুবিধা হয়নি কেন বর্ষা পাইপ চড়ছে। শান্ত গলায় অভ্র বলল, কাউকে কিছু বলিনি, প্রধান দরজা দিয়ে এসো। রিমা বর্ষার হাত ধরে বলল, তাড়াতাড়ি চল। সকালে নাস্তার ব্যবস্থা দেখে অবাক হয়ে গেল অভ্র। বলল, এত কিছু? মনোরা বেগম বললেন, দাদাভাই এখনো কিছু হয়নি, দুপুরে আরো সুস্বাদু খাবার রান্না হবে। অভ্র হাসলো। মা ও চাচিদের উদ্দেশ্যে বলল, তোমরা আজ আমার সাথে খেতে বসো, সবাই একসাথে খেতে বসলে ভালো লাগবে। অভ্রের মা আশিফা বেগম বললেন, আমরা খেতে বসলে তোদের খাবার কে বাড়বে? অভ্র মৃদু হেসে বলল, বর্ষা রিমা দিবে। রিমা একবার অভ্রর দিকে তাকিয়ে বর্ষার দিকে তাকালো। বর্ষা বিড়বিড় করে বলল, আমি বলেছিলাম না আমার জাত শত্রু। রিমা বলল, তোর জন্য আমাকেও ফাঁসতে হলো। আসিফা বেগম বললেন, ওরা কিভাবে করবে? ওরা এই কাজ কখনো করেনি। এক কাজ কখনো করেনি বলে কি করতে হবে না? বড় হয়েছে, বিয়ে দিতে হবে তো। মা আর বড় আম্মুর কথা শুনে ওরা খাবার বাড়তে লাগলো। বাড়িতে এই জিনিসগুলো ওরা আগে কখনো করেনি, তবে কাজটি ঠিকঠাক করেই করছে। অভ্র গ্লাসের উপর দিয়ে তর্জনী চালালো। পেট ভরে হেসে বলল, বর্ষা এক বাটি ডাল দাও। বর্ষা দাঁতের দাঁত চেপে বলল, দিচ্ছি। দুপুরে খাওয়ার পর ঘুম খুব ভালো হয়। পর্যাপ্ত ঘুম পেলে মন সতেজ থাকে। ঘুম পূর্ণ না হলে শরীর অলস হয়ে যায়। তখন আর কিছু করতে ইচ্ছা করে না, শরীর নাড়াতে চায় না, পেটের উপর কিছু একটা বিড়বিড় করছে। বর্ষা ঘুমু ঘুমু চোখে তাকিয়ে দেখলো ইঁদুর। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল। বিছানা থেকে নেমে দরজার আড়ালে লুকিয়ে পড়ল। ইঁদুরটি কোথায় দৌড়ে গেছে তা দেখতে পেল না। বর্ষা বুকে হাত রেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। বিড়বিড় করে বলল, ভাগ্য ভালো কেউ দেখেনি, নইলে সবাই জানতো আমি ইঁদুরকে ভয় পাই। অভ্র হেসে দরজায় হেলান দিয়ে আছে। তাকে দেখা মাত্রই বর্ষা তার কপালে 4 ভাঁজ ফেলল। অভ্র একটু ঝুঁকে পড়ল, ফিসফিস করে বলল, তুমি কি ইঁদুরকে ভয় পাও? বর্ষা শুকনো ঢোক গিলে খেয়েছে। শান্ত গলায় বলল, না, আমি ইঁদুরের ভয় দেখানোর জন্যই তো চিৎকার করেছিলাম। দেখুন অভ্র ভাই, ইঁদুর ভয় পেয়ে পালিয়ে গেল। অভ্র বাঁকা করে হাসলো, তারপর সিঁড়ির দিকে এগিয়ে গেল। অভ্র সিঁড়ি দিয়ে নামছে, পিছু পিছু বর্ষা এলো। চিন্তিত কণ্ঠে চিৎকার করে বলল, অভ্র ভাই। বর্ষা এসে মুখোমুখি দাঁড়ালো। তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আমাকে আগে থেকে চিনতেন? অভ্র তার মেরুদণ্ড শক্ত করে বলল, হ্যাঁ, তিনি প্রায় সবাই ছবি তুলে দিত। অভ্র দুটো সিঁড়ি ভেঙে নিচে নেমে গেল। বর্ষা বলল, আমি আপনাকে চিনতে পারিনি অভ্র ভাই। আর আপনি পরিচয় দেননি কেন? শুধু ধমক দিচ্ছিলেন। অভ্র ঘুরে তাকালো, নরম গলায় বলল, তোমার আমাকে দেখা বা চেনার দরকার পড়েনি। আমার পড়েছিল তো এই তিন্নির কাছে সবার ছবি চেয়েছিলাম। আমার ছোট ভাই বোনেরা কত বড় হয়েছে তা দেখার প্রবল ইচ্ছা ছিল, কিন্তু তোমাদের চাপ ছিল না। আর আমি তোমার বড় ভাই, তোমাকে শাসন করার অধিকার আছে। তাছাড়া আমি আমার পরিচয় দেওয়ার সময় দেওনি। গাড়ির হেডলাইটে তোমার মুখ যখন দেখি ততক্ষণে তুমি কাদা ছুঁড়ে পালিয়ে গিয়েছ। বর্ষার ঠোঁট উল্টিয়ে ফ্যাল করে তাকিয়ে রইল। অপূর্ব আর তিন্নি ড্রয়িং রুমে বসে কোথাও যাওয়ার প্ল্যান করছে। অর্ভ গিয়ে তাদের পাশে বসলো। নাহিদ ভ্রুকুচকে বলল, গত 8 বছরে এই দেশে এবং গ্রামে অনেক পরিবর্তন হয়েছে। তুই যদি গ্রামটি ঘুরে দেখতে চাস তবে আমরা বাইরে যাওয়ার প্ল্যানিংটা চালিয়ে যাব। অর্ভ ভ্রুকুটি করল। কোথায় যাবে? কোনো নির্দিষ্ট জায়গা নেই, আমি যতদূর যেতে পারি গাড়ি নিয়ে যাব। অর্ভ কপালে শাহাদাত আঙুল রেখে জিজ্ঞাসা করলো, কোনো বিশেষ জায়গা নেই?
তিন্নি বলল, অনেক জায়গা আছে, একটা জায়গার নাম বললে সেথায় আর যাওয়া হবে না, তাই উদ্দেশ্যহীনভাবে বের হব। অভ্র রাজি হলো। বাড়িতে বসে থাকতে তারও একটু বিরক্ত লাগছে, সবাই একসাথে বাইরে যেতে ভালো লাগবে। তিন্নি বলল, বর্ষা, তুই আর রিমা সময় মতো রেডি হয়ে যাবি, যদি দেরি হয় তোদের রেখে আমরা চলে যাব। অভ্র বর্ষার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আমরা কি শিশু পার্কে যাচ্ছি? অভ্র ভ্রু তুলল, বলল, না। কেন? অভ্র সোফায় হেলান দিয়ে বলল, তাহলে ওদের বলছিস কেন? তারা তো শিশু। বর্ষা বিরক্ত গলায় বলল, কোন দিক থেকে আমাকে শিশু মনে হয়? অভ্র হেসে বলল, সব দিক থেকে। অপূর্ব বলল, বর্ষা, ওকে পাত্তা দিস না, অভ্র মজা নিচ্ছে, তুই 3টার আগে রেডি হয়ে যাবি। বর্ষা চলে গেল। অভ্রের উদ্দেশ্যে নাহিদ বলল, তুই ওর পিছনে পড়ে আছিস কেন? অভ্র একটা মুচকি হেসে বলল, যারা কথায় কথায় রেগে যায় তাদেরকে রাগাতে অনেক মজা। বর্ষা মায়ের কাছ থেকে একটা সাদা শাড়ি নিয়ে এসেছে। আঁচল মাটিতে হামাগুড়ি দিচ্ছে, কোমর পর্যন্ত চুল খোলা রেখে হালকা সেজে নিল। বাড়ির সামনে গাড়ি অপেক্ষা করছে। রিমা বর্ষাকে ডাকতে এলো। বর্ষা রিমার দিকে তাকিয়ে বলল, আমার হয়ে গেছে, চল। রিমা চোখ মেরে বলল। বর্ষা রিমাকে থামিয়ে বলল, মার খেতে চাস? রিমা জোরে হেসে উঠল। মকসবিল মাজু খান এসে গাড়ি থেকে নেমে যায়। বিলটির অবস্থান গাজীপুরে কৈলাক্কর উপজেলার মৌচাক ও মধ্যপাড়া ইউনিয়নে। মকসবিলে সোলাহাটি, তালতলি, হাটুরিয়াচালা এলাকা ও তুরাগ নদীর 3টি পয়েন্ট দিয়ে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের নিয়ে শত শত নৌকা, মোটর বোট, মিনি বোট চলাচল করে। সবচেয়ে বড় এই বিলের বুকে রঙিন নৌকা ভরে আছে। বর্ষা সাঁতার জানে না, তাই সে নৌকায় উঠবে না। বড় ভাই বোন আর ছোটরা একটা নৌকা দেখে উঠে পড়ল। নৌকা মনে হয় বিলের মাঝখানে চলে গেছে। জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে বর্ষা। ঠোঁট উল্টে একবার পাশে দাঁড়িয়ে থাকা গম্ভীর পুরুষটাকে দেখল, তারপর জিজ্ঞাসা করলো, অভ্র ভাই? অভ্র উত্তর দিল না। সে বর্ষার দিকে ফিরে তাকালো। বর্ষা একটু সময় নিয়ে বলল, আপনি ওদের সাথে যাননি কেন? অভ্র অস্পষ্ট জবাব দিল, অনেক ছেলে এখানে বেড়াতে আসছে, সবাই তোমাকে একা রেখে চলে গেলে তারা বিরক্ত করতে পারে, আমি এই ঝুঁকি নিতে চাই না। বর্ষা বলল, শুধু তার জন্য? অভ্র জোরে নিঃশ্বাস ফেলল। বর্ষার দিকে একবার চোখ মিলে তাকিয়ে বলল, শাড়ি পরে এসেছো কেন? বর্ষা তাকালো, জিজ্ঞাসা করলো, কেন? অভ্র আশেপাশে কিছু লোক দেখিয়ে বলল, তুমি শাড়ি পরেছো বলে ওরা তোমার দিকে তাকিয়ে আছে, শাড়িতে মেয়েরা সহজেই পুরুষের নজরে আসে। বর্ষা এদিক ওদিক তাকায়, তারপর মাথা নিচু করে। অভ্র তার জ্যাকেট খুলে বর্ষার কাঁধে রাখলো, ঠিক করে পরিয়ে দিতে দিতে বলল, শাড়ি পরে আর বের হবে না। বর্ষার ডান দিকে মাথা নাড়ালো, এর অর্থ ঠিক আছে। নিচু গলায় জিজ্ঞাসা করলো, অভ্র কিছু খাবে? আইসক্রিম। বর্ষা হাসি মুখে জবাব দিল। অভ্র দুটো আইসক্রিম এনে বর্ষার দিকে বাড়িয়ে দিল। বর্ষা খুশিতে হাসলো, মৃদু স্বরে বলল, অভ্র আইসক্রিম খুব বেশি পছন্দ? হ্যাঁ। নানা রকম ফুল গাছের প্রতিটি গাছে ফুল ফুটেছে। সকালে এবং সন্ধ্যায় গাছগুলিকে নিয়মিত জল দেওয়া হয়। বর্ষা ঝাঁঝরি নিয়ে গাছে পানি দিতে লাগলো। অভ্র এসে পাশে দাঁড়ালো, তারপর জিজ্ঞাসা করলো, ফুলের বাগান কে করেছে? আমি। অভ্র ইতস্তত করে একটু সময় পর বলল, ওহ, এটা নে ধর। বর্ষা না তাকিয়ে বলল, কি? আইসক্রিম, সবার জন্য আনা হয়েছে, আর এটা তোর। বর্ষার হাত ভিজে গেছে, সে বলল, আমার হাতে কাদা লেগে আছে। অভ্র বলল, আমি ফ্রিজে রাখছি, মনে করে খাবি। আচ্ছা। বর্ষা হাত মুখ ধুয়ে রুমে এলো। বিছানায় আরাম করে বসে ফোন কল করছে। হঠাৎ আইসক্রিমের কথা ভেবে সে নিচে নেমে ফ্রিজের দিকে এগিয়ে গেল। ফ্রিজে আইসক্রিম নেই। বর্ষা ভালো করে খুঁজেও পেল না। তখন দেখলো তার বড় বোন মুন্নি আইসক্রিম খেতে খেতে এগিয়ে আসছে। বর্ষা তাকে ডেকে বলল, এই আপু, আইসক্রিম কোথায় পেয়েছো? মুন্নি বলল, এটা ফ্রিজে ছিল। বর্ষা আশিফা বেগমের উদ্দেশ্যে বলল, ও বড় মা, তোমার মেয়ে আমার আইসক্রিম খাচ্ছে। মুন্নি বলল, এটা কি তোর ছিল? আমি জানতাম না। এখন কাঁদিস না, আমি তোকে আরেকটা এনে দেব। তিন্নি বলল, এখানে কি হচ্ছে? তোর পড়ালেখা নেই? বর্ষা কর্কশ গলায় বলল, মুন্নি আপু আমার আইসক্রিম খাচ্ছে, সে আমারটা খাবে কেন? তিন্নি বলল, ভুল করে খেয়ে ফেলেছে, তুই এখন পড়তে যা, আমি অপূর্বকে দিয়ে তোর জন্য দুটো আইসক্রিম আনিয়ে রাখবো। বর্ষা রাগী গলায় বলল,
একটাও লাগবে না। বর্ষা চলে গেছে। তিন্নি মুন্নির উদ্দেশ্যে বলল, তুই কি ছোট? ওর আইসক্রিম খেতে হবে কেন? মুন্নি অপরাধী কণ্ঠে বলল, আমি জানতাম না যে আইসক্রিম বর্ষার, ভেবেছিলাম একটা বেশি হয়েছে বলে ফ্রিজে রেখেছে। রাত 8টা। বাড়ির সবাই খাবার টেবিলে বসে অপেক্ষা করছে। অভ্র এখনো নামছে না। পাপিয়া বেগম বললেন, হ্যাঁ মা, যাচ্ছে। বর্ষা অভ্রর ঘরে ভেজানো দরজা দিয়ে মাথা গলিয়ে বলল, অভ্র ভাই আসবো? ভিতর থেকে একটা আওয়াজ এলো, কি চাই? সবাই রাতের খাবার টেবিলে আপনার জন্য অপেক্ষা করছে। অভ্র চমকে উঠল। এত তাড়াতাড়ি ডিনার? অভ্র আবার বলল, বর্ষা ভেতরে আয়, তোর জন্য আমার থেকে একটা উপহার আছে। বর্ষা খুশি হয়ে ঢুকলো। অভ্র বাড়ির সবার জন্য উপহার নিয়ে এসেছিল সকালে, তাদের দিয়েছে, শুধু বর্ষাকে দেয়নি। সে বলেছিল ওটা অন্য ব্যাগে আছে, বের করে পরে দেবে। বর্ষা অধীর আগ্রহে তাকিয়ে আছে। অভ্র বলল, চোখ বন্ধ কর, তারপর হাত বাড়া। বর্ষা তাই করে। অভ্র হাসলো, তারপর বলল, চোখ খোল। বর্ষা অবাক হলো। রান্নাপাত্র, চপস্টিক, কারি চামচ, কাটা চামচ সহ একটি বাক্স। বর্ষা হতভম্ব চোখে অভ্রর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এগুলো কি? অভ্র বিছানায় বসলো। সে পায়ের উপর পা তুলে বলল, আমি তোর জন্য এগুলো কিনেছি, কারণ তুই ঘরের কোনো কাজ পারিস না। কাল থেকে রান্না করবি, এগুলো কাজে লাগবে। বর্ষা রেগে বাক্সটা বিছানায় রাখলো। বিরক্তিকর কণ্ঠে বলল, অভ্র ভাই আপনি খুব খারাপ, আমার এইসব দরকার নেই। খাওয়া শেষ করে দাদার কক্ষে গেল। নূর ইসলাম আজকাল বেশি অসুস্থ থাকেন এবং তিনি মৃত্যুর আগে তার স্ত্রীকে নিয়ে হজ করতে চান। তার 3 ছেলে বেশ গম্ভীর হয়ে বসে আছেন। বড়জন বললেন। অভ্র বলল, দাদাদি একা যাবে কি করে? দাদার শরীর ভালো থাকে না। অপূর্ব বলল, আমি তাদের সাথে যাব। বর্ষা যখন রুমে এলো তখন রাত 10টা। অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে পিছন ফিরতেই বর্ষা অবাক হয়ে গেল। বিছানায় একটি উপহার বাক্স রাখা। দরজার ছিটকানি দিয়ে বাক্সটা হাতে নিয়ে কোলে রাখলো। তারপর বাক্সটি খুলল। বর্ষার চোখের সামনে প্রথম যে জিনিসটি ভেসে উঠল তা হলো ছোট অক্ষরে লেখা একটি নোট। তিন্নির মুখ থেকে শুনেছি তুই সাদা শাড়ি খুব পছন্দ করিস, তোর জন্য এই শাড়িটা কিনতে 2 দিন সময় লেগেছে। চিরকুটের এক পাশে রেখে বাক্স থেকে শাড়িটা বের করলো বর্ষা। তারপর শাড়িটা কাঁধে রেখে আয়নার সামনে দাঁড়ালো। প্রতিবিম্বের দিকে তাকিয়ে এসে বোঝার চেষ্টা করলো তাকে কেমন লাগছে। দুর্বোধ্য হাসির রেখা ফুটে উঠে গালে। পছন্দ হয়েছে? বর্ষা পুরুষ কণ্ঠ শুনে চমকে উঠল। ডানে বাঁয়ে তাকিয়ে দেখলো অভ্র দরজায় হেলান দিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। বর্ষা ভ্রুকুটি করলো। জিজ্ঞাসা করে, অভ্র ভাই এখানে এলেন কি করে? অভ্র বলল, বারান্দায় ঝাঁপ দিয়ে। বর্ষা হেসে বলল, যদি পড়ে যেতেন? আমি পরবো না। শাড়ি পছন্দ হয়েছে? বর্ষা মুচকি হেসে বলল, হ্যাঁ খুব। সকালবেলা সূর্যের সোনালি রশ্মি পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। স্নিগ্ধ সকাল বর্ষার ভালো লাগে। সে প্রতিদিন ফজরের পর বারান্দায় আসে। কখনো একটু হাঁটে, আবার কখনো চেয়ার টেনে বসে। রাস্তার দুপাশে সারি সারি গাছ, পাতা দুলছে মৃদু বাতাসে। গাছের ডালে বসে একঝাঁক পাখি মিষ্টি গলায় ডাকছে। বর্ষা আর জানলার পাশে বসে আছে, কিন্তু কিছুই ভালো লাগছে না। কারণ ছাড়া হুটহাট ভালো লাগে না, এটা তার নিজের পছন্দ না। সহসা রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে এগিয়ে গেল। গুনগুন করে গান ধরল, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। অভ্র তাকে পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। সহসা বিড়বিড় করে বলল, ফাটা বাস। বর্ষা অভ্রর পিছু নিল। অভ্র কিছুক্ষণ পর বুঝতে পারে। হঠাৎ পিছন ফিরে দেখলো বর্ষা অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। অভ্র হাঁটতে লাগলো। বর্ষা তার পিছনে দৌড়ে গেল। আওয়াজ তুলে বলল, অভ্র ভাই। অভ্র তাকালো না, উচ্চস্বরে বলল, কি? কোথায় যাচ্ছেন? বিলে। আমিও যাব। না, একটু চাই না অভ্র ভাই। ওখানে মেয়েদের কোনো কাজ নেই। এত অনুরোধের পর অভ্র বর্ষাকে রেখে আসতে পারেনি। তারা একসাথে হাঁটা শুরু করলো। বর্ষা এদিক ওদিক তাকিয়ে দেখলো ভোরবেলা বাইরে অনেকেই হাঁটছে। কেউ কেউ নদীর পাড়ে বসে গল্প করছে, আর বিলে মানুষের আনাগোনা তেমন নেই। বর্ষা হঠাৎই বলে উঠল, অভ্র ভাই একদিন কি হয়েছিল জানেন? অভ্র মন মুগ্ধ চোখে তাকালো। জিজ্ঞাসা করলো, কি হয়েছে? বর্ষা জোরে নিঃশ্বাস ফেললো। খুশিতে বলল, 1 মাস আগে একদিন আইসক্রিম কিনতে দোকানে গিয়েছিলাম। তখন একজন লোক এসে দোকানদারের কাছে পাইলট চাইলো। আমি খুব অবাক।
পাইলট বিমান থেকে দোকানে আসবে কি করে? আমি শুধু তাকিয়েছিলাম আর দোকানদার বলল হ্যাঁ আছে। তারপর একটা সিগারেট বের করলো। সিগারেটের প্যাকেটে বড় অক্ষরে লেখা ছিল পাইলট। কথা শেষ করে বর্ষা জোরে জোরে হাসতে লাগলো। অভ্র হঠাৎ বর্ষার কপালে টোকা দিয়ে বলল, আইসক্রিম কিনতে গিয়েছিলি নাকি সিগারেট নিয়ে গবেষণা করতে? বর্ষা মৃদু হেসে বলল, আইসক্রিম কিনতে। আমি একটা প্রশ্ন করতে পারি? অভ্র প্রাকৃতিক শান্ত পরিবেশের দিকে তাকিয়ে বলল, খুব কর। বর্ষা অভ্রর মুখের দিকে তাকিয়ে বলল, অভ্র ভাই, আপনি সিগারেট খান না? মৃদুস্বরে বলল অভ্র, না। কেন? আমি সিগারেটের বাজে গন্ধ পছন্দ করি না। সপ্তাহ দুয়েক পরে একটা অজানা চিঠি এলো। কে পাঠিয়েছে নাম লেখা নেই, যার জন্য চিঠি খামে তার নাম লেখা আছে। বর্ষা খামটা নিয়ে নিজের ঘরে চলে গেল। দরজা বন্ধ করে কাগজটা খুলল। ছোট্ট অক্ষরে লেখা, ঠোঁটের কোণে খুশির হাসি ফুটে উঠেছে। সূর্যের প্রবল রশ্মি থুবড়ে পড়ে। সূর্যের আলো আজ মিষ্টি লাগে। আমার অস্থির মন শান্ত হয় তোমায় দেখে। 4 লাইনে ছোট্ট লেখাটি বর্ষার মনে দাগ ফেলেছে। একবার দুবার কয়েকবার এটি পড়ল। এইটুকু লেখায় সে কি এমন মাধুর্য খুঁজে পেল? বর্ষা হাত থেকে সাদা কাগজটা রাখতে চায় না। কাগজটা নামিয়ে রাখার কথা ভাবতেই সে লেখাটা আবারও দুবার পড়ল। হঠাৎ আপনার নামটা মাথায় এলো। এর কারণ জানা নেই। বর্ষা হাতের এই চিঠি লেখাটি অভ্রর শাড়ির সাথে রেখে যাওয়া নোটের সাথে মিলিয়ে নিল। কোনো মিল নেই। সে হতাশ হলো। কাগজ দুটো বইয়ের মধ্যে রেখে বাইরে গেল। খানবাড়ির বাগানে একটা বড় ফুলের গাছ আছে। গাছে ফুল ফুটে আছে, চারিদিকে ঘ্রাণ ভরে উঠেছে। অভ্র গাছের নিচে দাঁড়ানো। গাছ থেকে ফুল ঝরে আলতোভাবে তার গায়ে পড়ছে। অভ্রর মনে হলো তার পিছনে কেউ এসেছে। অভ্র চোখ বুঝল। ক্ষণিকের জন্য তার আভাস পেল তার উপস্থিতি মনকে শান্ত করছে। অভ্র বিড়বিড় করে বলল, তুমি আমার কল্পনা নও, তবে কি তুমি? অভ্র ভাই। অভ্র চোখ খুলল। সে সোজা হয়ে দাঁড়ালো। ধীর ও গম্ভীর গলায় বলল, হঠাৎ এখানে? ফুল নিতে এসেছি, বকুল ফুল। ফুল কেন? আমি মালা বানাবো। বকুল ফুলের মালা? হ্যাঁ। বাগানে অনেক ফুল আছে, সব ছেড়ে বকুল কেন? সব কেনর উত্তর নেই অভ্র ভাই। অভ্র আর কথা বলল না। বর্ষা হাঁটু গেড়ে বসে ঘাসের উপর থেকে ফুল তুলতে লাগলো। অভ্র হাঁটু গেড়ে কিছু ফুল তুলল। বর্ষা কৌতূহলের দৃষ্টিতে তাকালো। অভ্র বিদ্রুপে সুরে বলল, সচি চোখে আমার দিকে তাকানো বন্ধ কর। বর্ষা জিজ্ঞাসা করলো, আমি কখন দেখলাম? বর্ষা শব্দগুলো হাওয়ায় উড়িয়ে দিল। কিছুক্ষণ পর ফের বলল, গতকাল কলেজ থেকে বাড়ি ফেরার পথে কুরিয়ার অফিসে গিয়েছিলাম। বলে বর্ষা থামলো। অভ্র কিছু বলছে না দেখে আবার বলতে লাগলো, চিঠি এসেছে। অভ্রের হাত থেমে গেল। শান্ত লোকটি কড়া গলায় বলল, এই বয়সে প্রেমের প্রস্তাব এবং চিঠি আসবে, সেসব নিজের উপর প্রভাবিত হতে দিবি না। আর খানবাড়ির মেয়েকে চিঠি পাঠানোর কোন ছেলের সাহস আছে? খুঁজতে হবে। বর্ষা ফু দিয়ে নিঃশ্বাস ফেলল। অভ্র কোনোভাবেই চিঠিদাতা নয়। অভ্র যদি জানতে পারে যে বর্ষা তাকে নিয়ে এসব ভাবছে, সে নিশ্চয়ই ওকে চড় মারবে। মুহূর্তে কথাটা মাথা থেকে ঝেড়ে ফেললো বর্ষা। বকুল ফুলের মালা গাছে বানানো হয়েছে। বর্ষা মালা নিয়ে অভ্রর ঘরে এলো। অভ্র গতকাল বলেছিল সে বকুল ফুল পছন্দ করে, তাই সকালে তাজা ফুল দিয়ে মালা তৈরি করে বর্ষা। অভ্র রুমে নেই। বর্ষা একটা ভারী নিঃশ্বাস ফেলে দরজার দিকে পা বাড়ালো। বালিশের নিচে অর্ধেক কাগজ দেখতে পেল। বালিশটা তুলে কাগজ বের করে দুভাঁজ করা কাগজে লেখা একটা চিরকুট দেখলো। বিড়বিড় করে বলল, পরিয়াছ সাদা শাড়ি, মুগ্ধ হইয়াছি আমি। সাদা শাড়িতে মুগ্ধতা ছড়িয়াছ তুমি। আমি আবার প্রেমে পড়িয়াছি। সাদা শাড়িতে তোমারে দেখিয়া অহেতুক নেশায় মরিয়া হইয়া উঠিলাম। অভ্র ভাই, আপনার লুকোচুরি আমি ধরতে পেরেছি। ভালোবাসি শব্দটা বলেনি সে কখনো, তার অনুভূতি প্রকাশ করেনি। আমি কখনো বুঝিনি, আমি কখনো তার হৃদয়ের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসার খোঁজ করিনি। আমি কি এত বোকা? একটা ছেলের চোখে ভালোবাসা দেখতে পাইনি? সে আমাকে নিঃশর্ত ভালোবাসে। কারো কণ্ঠ শোনা গেল। কণ্ঠস্বরের মালিককে চিনতে দ্বিধা হয় না বর্ষার। দিঘির পানির দিকে দৃষ্টি স্থির হয়ে বলল, ভাবছি। ওহিদা তার পাশে বসলো। বর্ষার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। ক্ষীণ কণ্ঠে বলল, কিছু না। ওহিদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর মৃদু স্বরে বলল, আজ এই প্রথম কারোর জন্য ফুলের মালা বানালাম। আমি যখন তাকে দিতে গেলাম, দেখলাম সে সেখানে নেই। আমি তাকে সব জায়গায় খুঁজেও পেলাম না।
মনে হয় সে হঠাৎ হারিয়ে গেছে। তারপরে তার লেখা দুটি চিরকুট পেলাম। ওহিতা জিজ্ঞাসা করলো। বর্ষা ফ্যাল করে তাকালো, কড়া গলায় জিজ্ঞাসা করলো, কি করে বুঝলি? ওহিতা দ্রুত উত্তর। বর্ষা জোরে নিঃশ্বাস ফেললো, কাগজটা ওহিতার হাতে দিল। ওহিতা গলা পরিষ্কার করে পড়তে শুরু করলো। ওহিতা হাঁপাচ্ছে, জোরে নিঃশ্বাস ফেলে বলল। বর্ষা মাথা নিচু করলো, নিচু গলায় বলল, তার সামনে আমি কি করে যাব? ওহিতা ওর কাঁধে হাত রাখলো, নিচু গলায় বলল। ওহিতা থামলো, সে ভ্রুকুচকে আবার বলল। বর্ষা চোখ বড় বড় করে তাকালো, কর্কশ গলায় বলল, এখানে অনেক বর্ষা লেখা আছে, এতক্ষণ পড়ছিস কি গাধি? ওহিতা বলল। বর্ষা জোরে নিঃশ্বাস ফেললো। দিঘির ঘাট থেকে অচেনা রাস্তা ধরে হাঁটছে বর্ষা। ব্যস্ত সময় পার করছে শহর। রাস্তার 2-3টা রিক্সা, অটো চলছে। মস্তিষ্ক শূন্য লাগছে। রাস্তার দুই পাশে বড় বড় নারকেল গাছ, এক পাশে ধান ক্ষেত। রাস্তার পাশে দুটি কুকুর ঘেউ ঘেউ করছে। বর্ষা হতাশা কাটাতে সে ধান ক্ষেতের আড়াল ধরে হাঁটা শুরু করে। সে জানে না কোথায় যাচ্ছে। সম্বিত ফেলে চারিদিকে অন্ধকার, কানের কাছে মশা গুঞ্জন আর পাড়া থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। বর্ষা শুকনো ঢোক গেলে পথ খোঁজার চেষ্টা করলো, কিছু লক্ষ্য করা যাচ্ছে না। বর্ষা মনে করতে লাগলো কিভাবে সে এখানে এসেছে। চোখের পলকে ধান ক্ষেত থেকে বেরিয়ে রাস্তা চলে গেল। জ্যোৎস্নার আলোয় আবছা চারপাশে আলোকিত। সে দূর থেকে কিছু শিয়াল দেখতে পেয়ে সাথে সাথে একটা গাছের আড়ালে লুকিয়ে গেল। বর্ষা সব মনে করতে লাগলো। মনটা ভালো না রাখায় সে ভিন্ন গ্রামের পথে হাঁটছিল। ধান ক্ষেতের গলি ধরে হেঁটে ঢুকে যায়। সে ঘাসের ওপর শুয়ে পড়ে ঘুমিয়ে যায়, কারণ মাঠে ঠান্ডা বাতাস বইছিল। ঘুম ভাঙলো মশার কামড়ে। এখন অন্ধকারে বাড়ি ফেরার পথ খুঁজে পাবে কি করে? ফোন কই, কোথায় পড়ে যায়নি তো? ধান ক্ষেতের ভিতরে ইঁদুরের আওয়াজ আসছে। পানির পিপাসে গলা শুকিয়ে গেছে। শিয়াল চলে গেছে ধান খেতে। বর্ষা রাস্তায় এসে সোজা হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল কিছু লোক বৃহত্তকারে বসে আছে। বর্ষা ওদের দিকে এগিয়ে গেল, করুণ কণ্ঠে বলল, ওখান থেকে একটু পানি দেবেন চাচা, আমার খুব পিপাসা লাগছে। বর্ষার মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে একটা হাসি দিয়ে বলল। বর্ষা বোতলে একটা চুমুক নিয়ে বলল, খারাপ গন্ধ। প্রথমজন বললেন, তৃষ্ণা মেটাতে সে প্রায় সবটাই শেষ করে দেয়। চারদিকে হঠাৎ ঘুরতে লাগলো, মাথাটা ঝিমঝিম করছে। মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। দ্বিতীয় একজন বললেন, রাস্তার পাশে একটা বন্ধ দোকান, লাইটের আলোয় কয়েকজন পুরুষের মাঝে একজন নারীর শরীর দেখে চমকে উঠে অভ্র। সে বাইক থেকে নেমে দৌড় দিল। অভ্র বর্ষার গালে হাত রেখে বলল, এই বর্ষায় তোর কি হয়েছে? বর্ষা নেশাগ্রস্ত গলায় বলল, অভ্র ভাই, আপনি আসছেন? বর্ষা অজ্ঞান হয়ে গেল। পাশের বসা লোকেদের জিজ্ঞাসা করলো অভ্র, আপনারা তাকে কি পান করিয়েছেন? প্রথমজন বললেন। অভ্র রেগে গিয়ে একজনকে ঘুষি মারলো। তাদের একজন সেই জায়গায় থেকে গ্রামের দিকে ছুটে গেল। অন্য দুজন মদ খেয়ে নেশায় বুঁদ হয়ে আছে, শরীরে কোনো শক্তি নেই। তাদেরকে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়। অভ্র চেঁচিয়ে বলল, বৃষ্টি ওঠো, চলো বাসায় যাই। ঘুমন্ত গলায় বলল বর্ষা, বাড়ি যাব না অভ্র ভাই, আমি তোমার সাথে থাকবো। অভ্র রাগ দেখিয়ে বলল, তোকে 2 ঘন্টা ধরে খুঁজছি, বাড়ির সবাই তোকে নিয়ে টেনশন করছে। বর্ষা ঝিমোচ্ছে। অভ্র প্যান্টের পকেট থেকে ফোন বের করলো। বর্ষার ফোনের লোকেশন এখন কাছেই দেখাচ্ছে। বাড়িতে কল দিল। পাপিয়া বেগম ফোন রিসিভ করেন। অভ্র তাদের জানায় যে বর্ষাকে খুঁজে পেয়েছে। এরপর নেটওয়ার্কের জন্য কল কেটে যায়। অভ্র বর্ষাকে পাজা করে নিয়ে বাইকের দিকে হেঁটে যাওয়ার সময় লোকজন তাকে ঘিরে দাঁড়ায়। তৃতীয় ব্যক্তি ইতিমধ্যে মাতব্বর ও গ্রামের কয়েকজনকে মিথ্যা বলে তার সঙ্গে নিয়ে এসেছে। মাতব্বর তাদের কথা না শুনে গ্রামে নিয়ে আসেন। অভ্রকে চেয়ারে বেঁধে বর্ষাকে মাটির ঘরে বন্দি রাখা হলো। মাতব্বর ফজল মিয়া প্রচণ্ড ক্ষুব্ধ। তার গ্রামে এমন খারাপ কাজ সে মেনে নিতে পারে না। অবৈধ সম্পর্ক করা যুবক যুবতী লোকজনকে ধরেছে বলে তাদের আহত করেছে। অন্যান্য জন বলে মারের বদলে মার দেওয়া হোক। মাতব্বর তা করেনি, যেহেতু একটা মেয়ের ইজ্জত জড়িত। তার শরীরে এই কলঙ্ক থাকলে সে আত্মহত্যা করতে পারে। সবকিছু ভেবে বর্ষা ও অভ্রকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মাতব্বর ফজল মিয়া। অভ্রর মুখ বাঁধা থাকায় সে কিছুই বলতে পারছে না। মাতব্বরের নির্দেশের বাঁধন খুলে দেওয়া হলো। অভ্র সত্যিটা বলল, কিন্তু কেউ বিশ্বাস করলো না। কেউ কেউ একসঙ্গে বললেন বিয়ে এড়াতে ভাই বোনের সম্পর্ক নাম দিচ্ছেন তারা, কাজী উপস্থিত, জোর করে বিয়ে দেওয়া হবে। বর্ষা নেশাগ্রস্ত ছিল এবং সে এখনো মাটির ঘরে
কাজী এসে অভ্রর সামনে বসে, তাকে কবুল বলতে বললেন। অভ্র গম্ভীর ভঙ্গিতে বসে আছেন। নেশা করা অবস্থায় বিয়ে হবে না সে তা জানে, আর বিয়ে না করলে বর্ষার চরিত্রে দাগ পড়বে। সব দিক দিয়ে চিন্তা করে হ্যাঁ পড়ল। বর্ষা নেশায় মত্ত, সকাল হলে সব ভুলে যাবে, মনে শুধু অভ্র রাখবে। কিছুক্ষণের মধ্যে বৈঠক শেষ, অভ্রকে মাটির ঘরে পাঠানো হলো। অভ্র ঘরে ঢুকলো, সম্ভবত কারেন্ট নেই, মোমবাতি চলছে। কার্পেটে শুয়ে থাকে বর্ষাকে দেখে হৃদয়ে ধুক করে উঠল। অভ্র এগিয়ে যায়, নত জানো, বর্ষাকে দুহাতে তুলে জড়িয়ে ধরে। সে নীরবে কাঁদছে। বর্ষা তার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, অভ্র ভাই, তুমি এখন আমার স্বামী। মৃদু হেসে আবার বলল, যা হয়েছে আজ ভুলে যা বর্ষা। সকালে সূর্য জানলা দিয়ে এসে বর্ষার মুখে পড়েছে। বর্ষা ঘুম থেকে উঠে চোখ খুলে দেখে যে সে মাটির ঘরে আছে। সে উঠে বসে দেখলো অভ্র মাটির দেয়ালে হেলান দিয়ে ঘুমোচ্ছে। বর্ষা মাথা ধরে বসে আছে, মাথা ঘুরছে, রাতের কথা কিছুই মনে করতে পারলো না। বর্ষা উঠে অভ্রর পাশে বসে অভ্রকে ঠান্ডা গলায় ডাকতে লাগলো, অভ্র ভাই। বন্ধ চোখ খুলে বর্ষাকে কাছে থেকে কর্কশ স্বরে বলল, তুই আমার এত কাছে কি করছিস? অভ্র বর্ষাকে কারোর সামনে আনেনি, কারোর কাছ থেকে বিয়ের কথা শুনবে এই ভয়ে অভ্র তাকে বাড়িতে রেখে একাই চলে যায় গ্রামের প্রধানের সাথে দেখা করতে। কিছুক্ষণ পর গ্রাম ছেড়ে বেরিয়ে যায়। গ্রামের বাইরে একটা টং দোকানে বাইক থামিয়ে দিল অভ্র। দোকান থেকে পানির বোতল এনে বর্ষার দিকে বাড়িয়ে দিল। বর্ষা বলল, আমি চা খাবো। অভ্র বলল, আগে পানি, আমি চা নিয়ে আসছি। হাতের তালুতে পানির বোতল থেকে পানি নিয়ে চোখ ধুয়ে নিল বর্ষা। অভ্র চায়ের কাপ ওর দিকে তুলে বলল, বর্ষা মিনমিন কণ্ঠে বলল, ধমক দিচ্ছেন কেন? অভ্র কর্কশ গলায় বলল, তোর জন্য আমি সেই মাটির ঘরে সারা রাত বসে মশের কামড় খেলাম। ধমকানো তো কি করব? কে বলেছে একা একা বাহিরে ঘোরাঘুরি করতে? বর্ষা স্বাভাবিক গলায় বলল, শুকরিয়া আদায় করুন অভ্র ভাই, আপনি চোর বলে মার খাননি। অভ্র হাসলো, বিড়বিড় করে বলল, ভাগলি। বর্ষা চায়ে চুমুক দিয়ে হঠাৎ বলল, অভ্র ভাই। কি? অভ্র তাকালো, জানতে চেয়ে বলল, অভ্র ভাই জানো আমার ইচ্ছা পূরণ হয়েছে। বর্ষা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, চারপাশে তাকিয়ে বলল, সকালের সময় টং দোকানে বসে চা খাওয়া। অভ্র হতভম্ব হয়ে যায়, মৃদু স্বরে বলল, এটা কেমন ইচ্ছে? বর্ষা তাকালো, বলল, কেন? এটা স্বপ্ন বা ইচ্ছে হতে পারে না? আমরা মেয়েরা আমাদের মনে এই ছোট ছোট ইচ্ছেগুলোকে যত্ন করে রাখি। বাড়ি ফিরে আরেকটি সমস্যার সম্মুখীন হতে হলো। বর্ষার উপর তার বাবা রাগান্বিত, পাপিয়া বেগম কাঁদছেন। অভ্র তার বুদ্ধিতেই বিষয়টি সমাধান করে। নূর ইসলাম গম্ভীর হয়ে বসে আছে। বর্ষাকে বারণ করে ফের একা বের না হওয়ার জন্য। স্নান সেরে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে এলো বর্ষা। কলেজে যেতে হবে, হাতে বেশি সময় নেই। পুরোপুরি প্রস্তুত হয়ে নেমে আসে। বড়দের সঙ্গে খেতে বসলো, অভ্র নেই। বর্ষা জিজ্ঞাসা করলো, মা কোথায় অভ্র ভাই? পাপিয়া বেগম বললেন, বর্ষা আর রিমা একসাথে বেরিয়ে গেল। বর্ষা হাঁটতে হাঁটতে রাস্তায় ছোট ইটের কোনা এবং খালি বোতলগুলোকে লাথি মারে। বর্ষা ওদের লাথি মেরে মজা নিচ্ছে। রিমা ঘড়ির দিকে তাকিয়ে আছে, হম্বিতম্বি করে বলল, তাড়াতাড়ি পা চালা, বেশি সময় নেই। ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে গল্প করছে। হঠাৎ আহিতা বলল। আহিতার কথা শুনে সবাই ফিরে তাকালো। একটা ছেলে গাড়ি থেকে নামছে। বর্ষা ভ্রুকুটি করলো, সন্দেহের সাথে বলল, কলেজে আগে দেখিনি। মাহিরা গলা চেপে বলল। রিমা বলল, আজ কলেজে আসছি কেন? আগে কখনো আসেনি। মাহিরা বলল। নিভিয়ান এসে বর্ষার উদ্দেশ্যে বলল। বর্ষা কিছু বলল না। নিভিয়ান বলল। হালকা হেসে বললেন মাহিরা। আহিতা বলল। নিভিয়ান বসলো, তারপর বলল। নিভিয়ান বর্ষার দিকে তাকালো, তারপর ক্ষীণ স্বরে বলল। বর্ষা তাকালো, জিজ্ঞাসা করলো, আপনি খুঁজছেন কেন? বর্ষা চোখ সরু করে ফেললো। অহিতা অনবরত কাশি দিতে লাগলো। নিভিয়ান মাথা নিচু করে হাসলো। সে মাথা তুলে স্বচ্ছ কণ্ঠে বলল। বর্ষা হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে 3টা বাজে। কলেজ থেকে সোজা বাসায় চলে এলো ওরা। মেজাজ খুব খারাপ হয়। হঠাৎ এসে বলল, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা হয়ে গেল? বর্ষা রুমে চলে গেল। বিছানার উপর বক্স থেকে সেদিকে এগিয়ে যাচ্ছে। বক্সটা হাতে নিল বর্ষা। একটা সাদা শাড়ি এবং কিছু গয়না এবং চুড়ি, একটা চিরকুট। অভ্রভাই না, তিন্নিয়াপুর হাতের লেখা। তিনি লিখেছেন, আমি জানি না তুই সাদা রং কি পেয়েছিস, তবে সাদা শাড়িতে তোকে খুব সুন্দর লাগে। এবার পরীর মতো সেজে নিচে নেমে আয়। বাড়িতে কেউ নেই। বাড়ির গেটের সামনে একটি গাড়ি তোর জন্য অপেক্ষা করছে। দেরি করবি না, তাড়াতাড়ি তৈরি হ।
স্নান করে ভেজা চুল শুকিয়েছে, শাড়ি পরার পর দুমুঠো কাচের চুড়ি পরে নিল। বর্ষা আর রিমা বাসা থেকে বের হয়ে গেটে এলো। অভ্র গাড়ির দরজার হেলান দিয়ে আছে, পরনে নেভি ব্লু টি শার্ট আর কালো জিন্স, গাঢ় অ্যাশ কালারের লেদার জ্যাকেট, নীল ও অ্যাশ কম্বিনেশনের কেচ ও কপালে লম্বা চুল এসে পড়েছে। অভ্রকে অসম্ভব সুন্দর লাগছে। বর্ষা তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে, কিন্তু অনেক চেষ্টা করেও চোখ ফেরাতে পারছে না। অভ্র এক হাত দিয়ে তার চুল পিছনে ঠেলে দিল, গাড়ির দরজা খুলে বলল, তাড়াতাড়ি ওঠো, সময় কম। পিছনে বসে আছে রিমা। বর্ষা অভ্রর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, অভ্র ভাই আমরা কোথায় যাচ্ছি? অভ্র বলল, গাজীপুর জেলার কালিয়াকৌরি এলাকার একটি বিলে একটি দ্বীপ তৈরি করা হয়েছে, যাকে বলা হয় মনপুরা দ্বীপ। সেখানে যাচ্ছে। রিমা জিজ্ঞাসা করল, সবাই সেখানে আছে? অভ্র ছোট্ট গলায় বলল, হ্যাঁ। এই বৃষ্টি আবার এই রোদ, ছকমক করছে আকাশ। খাড়া রাস্তা দিয়ে গাড়ি চলছে। খাল ধরে সামনে এগিয়ে এসে দেখা মিলল সারি সারি গ্রাম ও জেলেদের মাছ ধরার দৃশ্য। বিলের মাঝে ঢেউ তুলে যাচ্ছে ছোট বড় ট্রলার ও ডিঙ্গি নৌকা, তাদের সঙ্গে পাল্লা দিয়ে স্রোত বাইছে কচুরিপানা। জানালা দিয়ে বিলের জলরাশির দিকে তাকালো বর্ষা। স্বচ্ছ নীল দেখাচ্ছে জল। পরিবারের সবাই ইতিমধ্যে দ্বীপে উপস্থিত। দ্বীপে পৌঁছানোর পর তাদের খুঁজে বের করে সেখানে যায়। সবাই একটা কটেজে বসে আছে। সন্ধ্যা ঘনিয়ে এলো, দিগন্ত থেকে ঠান্ডা বাতাস বলছে। সবাই মোটা কাপড় পরা। বর্ষা শীতে একটু কাঁপছে। অভ্র লক্ষ্য করলো শরীর থেকে জ্যাকেটটা খুলে বর্ষার কাঁধে রাখলো। সবার থেকে দূরে শুকনো কাঠ দিয়ে আগুন জ্বালানো। আগুন জ্বালায় অপূর্ব, নাহিদ। ওরা একটা বৃত্তকারে সেখানে বসলো। আজ বর্ষার জন্মদিন এবং সে ভুলে গিয়েছিল। সবার উপস্থিতিতে কেক কাটা হয়। নাহিদ তার গাড়িতে গিটার নিয়ে এসেছে। অভ্রর কণ্ঠ খুব ভালো, সে খুব ভালো গায়। অপূর্ব ও নাহিদ একটা গান ধরতে অনুরোধ করলো। মুন্নিয়ার তিন্নি এসে বলল, অভ্র গিটার দেখে বলল, তোরা কি প্রস্তুতি নিয়ে এসেছিস? নাহিদ বলল। বর্ষা হাঁটুতে মুখ চেপে বসেছে, তার চোখ অভ্রর দিকে স্থির। গিটারের সুরে গান গাইতে শুরু করে অভ্র। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বর্ষায়, এসো ঝড় ঝড় বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে, এসো কোমল শ্যামল ছায়ায়। চলে এসো এক বর্ষায়, যদিও তখনও আকাশ থাকবে গৌরী। কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি। উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো, ঝলকে ঝলকে নাচিবে বুঝিবে আলো। তুমি চলে এসো, তুমি চলে এসো এক বর্ষায়, নামিবে আধার এক বেলায় ফুরব, নামিবে আধার এক বেলা ফুরবর পরে, মেঘের পাল্লার বৃষ্টির পরে। কদমগুচ্ছ খোপায় জড়িয়ে নিয়ে, জল ভরা মাঠে নাচি তোমায় নিয়ে। তুমি চলে এসো এক বর্ষায়। সবাই মুগ্ধ হয়ে গান শুনল। শান্ত ও মনোরম পরিবেশে ঠান্ডা হাওয়া, সামনে আগুন জ্বলছে। আগুনের লাল হলুদ আলোয় অভ্রর মুখটা স্নিগ্ধ লাগছে। গানটি বর্ষার হৃদয় ছুঁয়ে গেল, কিন্তু গানের পিছনের অর্থ বুঝতে পারেনি। বাসায় ফিরে রাত 9টা বাজে। বর্ষা তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার প্রতিবিম্বের উদ্দেশ্যে কড়া গলায় জিজ্ঞাসা করলো, ভালোবাসা এত লুকোচুরি কেন? বলা যায় না মুখোমুখি দাঁড়িয়ে? নিভিয়ানের মতো সাহস না থাকলে ইউরোপে পড়ে লাভ কি? বালিশে সাদা খাম দেখে বর্ষা ভ্রুকুটি করলো। সে এগিয়ে গিয়ে খামটা হাতে নিল। নতুন নোট। সে বিভ্রান্ত হয়ে বসে রইল, যেন এক লাইন সব কষ্ট লিখে ফেলেছে অভ্র। তোমার বিরহে আমার বুকে ব্যথা হয়। চারিদিকে অন্ধকার, চোখে একটু তন্ত্রা। হাতে একটা চিরকুট নিয়ে বারান্দায় এলো বর্ষা। ক্লান্ত শরীর বিশ্রাম নিতে চায়। মন উকি দেয় পাশের বারান্দার অন্ধকারে। জ্যোৎস্না আকাশে আচ্ছন্ন। চাঁদনি রাতে নীরব আকাশে জ্যোৎস্না মেলায় ভরা চাঁদ। বর্ষা রুমে এলো, বিছানায় শুয়ে আছে। বিড়বিড় করে বলল, অভ্র ভাই আপনি আর কত ঠোঁটে হাসি নিয়ে বুকের মধ্যে বিষাদ রাখবেন? সকাল 9টা বাজে। মতি বাজার থেকে কিছু ইলিশ মাছ নিয়ে এসেছে। মাছ কাটতে বসেছেন আশিফা বেগম ও পাপিয়া বেগম। অভ্র বাইরে থেকে এসেছে। সে তাদের পাশে বসে জিজ্ঞাসা করলো, 4টা মেয়ে থাকতে তো সব কাজ তোমরা করো কেন? তোমরা তাদের দিয়ে কাজ করো না কেন? আশিফা বেগম বললেন, শ্বশুর বাড়ি গেলে তো কাজ করবেই, বাবার বাড়ি একটু সুখ করুক। অভ্র বলল, প্লাস শ্বশুর বাড়িতে গিয়েও কাজ করবে না, সেই সময় আরো আলসেমি করবে। ওরা কি করছে? পাপিয়া বেগম বললেন, অভ্র কড়া গলায় বলল, সকাল 9টা বাজে, এখনো ঘুমিয়ে? ওয়াইট, আমি তাদের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছি।
হঠাৎ গালে ঠান্ডা লাগছে। বর্ষা চোখ খুলে অবাক হয়ে জোরে চিৎকার করতে লাগলো। ইলিশ মাছ হাতে নিয়ে অভ্রর পিছনে ছুটলো সে। অভ্র দৌড়াতে শুরু করে সিঁড়ি বেয়ে নেমে এলো। মা আর চাচির পিছনে দাঁড়িয়ে গেল। পাপিয়া বেগম ধমক দিয়ে বললেন। মায়ের প্রশ্নের উত্তর দিল না বর্ষা। আশিফা বেগমকে উদ্দেশ্য করে বলল, বড় আম্মু, অভ্র ভাইকে কিছু বলবা? আমি ঘুমাচ্ছিলাম, সে আমার মুখে ইলিশ মাছ ধরে রাখছিল। ছেলের দিকে তাকিলেন আশিফা বেগম। সে জোরে বললেন। অভ্র মৃদু হেসে বলল, কয়েকবার ডাকার পরেও ঘুম ভাঙেনি। মাছ ধরতে ও উঠে বসলো। অভ্র হাসি থামিয়ে ফের বলল, মুন্নি বা তিন্নি রুমে নেই, তারা কোথায়? রিমাকেও দেখিনি। পাপিয়া বেগম বললেন। মাথায় হাত বুলিয়ে বলল অভ্র, হ্যাঁ ভুলে গেছে। বর্ষা রেগে গিয়ে বলল, এই মাছ দিয়ে কি করব? আশিফা বেগম বললেন। মাছটি আশিফা বেগমের হাতে তুলে দিয়ে খোপে ফেটে পড়ল বর্ষা। হনহন করে চলে গেল। দুপুরের পর নূর ইসলামের মেয়ে নূরহান্নারের বিয়ের প্রস্তাবের কথা তুললেন। পাত্র বর্ষাকে দেখে খুব পছন্দ করে। নূর ইসলাম ভ্রুকুটি করলেন। বাড়ির বড় মেয়েরা এখনো বিয়ে করেননি, সেখানে ছোটটার সম্পর্কে কথা কিভাবে বললেন? তিনি সরাসরি না করলেন। অপূর্ব বলল, না না, ঠিকই বলেছে মা। তাছাড়া বর্ষা এখনো পড়ছে, কলেজেও পাস করেনি, তার বিয়ে দিবে কিভাবে? নূরহান্নার ছেলেকে ধমক দিয়ে বলল। অপূর্ব রাগী গলায় বলল, এই বাড়িতে বিয়ে হলে বড় মেয়ে মুন্নি তন্নির বিয়ে হবে আগে, তারপর রিমা ও বর্ষার বিয়ে নিয়ে আলোচনা হবে। নাহিদ ইতস্তত করে বলল। অপূর্ব কাঠখট্টা গলায় বলল, খান বংশের মেয়েরা যথেষ্টই ভালো, তাদের সাথে ভালো হবে ইনশাল্লাহ। মেয়ে বড় হয়ে গেছে বলে বিয়ের প্রস্তাব আসবে বলে লাফালাফি করে বিয়ে দেওয়া যাবে না। বিয়ের সময় হোক, তখন দেখা যাবে। আর এসব বিয়ের কথা মেয়েদের শোনাবে না, বিয়ের কথা শুনলে মেয়েদের লজ্জা ভেঙে যায়। অপূর্ব বসা থেকে উঠে দাঁড়ায়। অভ্র মাথা নিচু করে মৃদু হাসলো। অপূর্ব অভ্রর দিকে 1 মাসের ছোট ভাইয়ের কথায় অভ্র ভালো লাগলো। বিকেলে রোদ চারিদিকে ঝলমল করছে। সাদা কামিজ, নীল ওড়না ও সালার পরে ছাদে আসে বর্ষা। অভ্রকে দেখে পা ধীর করে দিল। সে ঘুরে অভ্রর দিকে তাকালো। অভ্র তাকায়। সে ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, যার অর্থ কি? বর্ষা ঠোঁটে মৃদু হাসি নিয়ে ডান থেকে বামে মাথা নাড়ল। যার অর্থ কিছুই না। মুখে কিছু না বললেও তার অস্থির মন অভ্রের দিকে ছুটতে থাকে, কিন্তু তার মুখটা খুব শান্ত। বর্ষা প্রায় স্বপ্ন দেখে চোখের পাতায় চিকচিক করছে স্বপ্নের দর্শন। মাথাল হয়ে সে একটি ঘরে বসে আছে এবং তার চারপাশে বসে থাকা বেশ কয়েকজন মহিলা তার দিকে তাকিয়ে আছে। কাজে সামনে বসে আছে। বিয়ে পড়াচ্ছেন বরের নাম অভ্র। এবং তারপরে স্বপ্ন গভীর হয়। সে নিজেকে অভ্রের বুকে উপস্থাপন করে। বর্ষা অভ্রের মুখোমুখি হতে চায়, জানতে চায় কেন সে এমন স্বপ্ন দেখছে। টানা 2 দিন একই স্বপ্ন দেখার কি কোনো মানে আছে নাকি অকারণে মাথা ঘামাচ্ছে? বর্ষা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁট কামড়াতে শুরু করেছে। গম্ভীর অভ্র চোখ পিটপিট করে। তারপর তার দিকে তাকিয়ে কড়া গলায় জিজ্ঞাসা করলো, বাড়িতে খেতে দেওয়া হয় না, ঠোঁট কামড়াচ্ছিস কেন? বর্ষা ভ্রুকুটি করলো। সে গম্ভীর সুরে বলল, অভ্র ভাই, আপনার কি? অভ্র মাথা নিচু করে নরম গলায় বলল, কিছু না, বলে থামলো। তারপর ক্ষীণ কণ্ঠে বলল, আমি সেই সীমানায় হারিয়ে যেতে চাই, যে সীমান্তের শেষ প্রান্তে তোমাকে পাবো। বর্ষা স্পষ্ট শুনতে পেল ক্ষীণ কণ্ঠস্বর। গম্ভীর কণ্ঠটা নিমিষেই নরম হয়ে গেল। কিছু বললেন? অভ্র বলল, না। অভ্র চলে গেছে। বর্ষা বলল, ইন্ট্রোভার্ট পার্সনরা কি এমনই হয়? 2 সপ্তাহ পর দেয়ালের ঘড়ি টিকটিক করে চলছে। তার কোনো ক্লান্তি নেই। গভীর রাতে ঘড়ির কাঁটা 12টা বাজলো আর জোরে জোরে টুংটাং শব্দ হলো। বর্ষার খুব ঘুম পাচ্ছে। সে চোখ খুলতে পারছে না। ঘরের আবছা আলোয় ডিম লাইট জ্বলছে। বারান্দায় কিছু পড়ার আওয়াজ হলো। বারান্দার দরজাটা ভেজানো ধাক্কায় খুলে গেল। সে স্থির বিছানার কাছে গেল। অভ্র বর্ষার দিকে তাকিয়ে তাকে দেখতে ব্যস্ত। তর্জনী ঠোঁট ছুঁয়ে আদর করলো। সে মাতাল কণ্ঠে বলল, তোমার ঠোঁটের উষ্ণতায় ডুবতে ইচ্ছে করে। অভ্র সময়কাল বিলম্ব করল না। তার এখানে থাকা উচিত নয়। শরীর শিরশির করে শিহরণ ভাব জাগাচ্ছে। অভ্র উঠে দাঁড়ালো। বর্ষা নিচু গলায় জিজ্ঞাসা করলো, আপনি এসেছেন অভ্র ভাই? বর্ষা থেমে গেল। তারপর আবার বলল, আমি জানি আপনি প্রতিদিন আমার ঘরে আসেন। অভ্র পা থেমে গেল। বিছানা থেকে উঠে অভ্রর সামনে এসে দাঁড়ালো। বর্ষা গভীর মনোযোগে ওই 2 চোখের দিকে তাকালো। ক্ষীণ গলায় বলল, আমাদের বিয়ে হয়েছে অভ্র ভাই। এই সত্যিটা আপনি সবার কাছে লুকিয়ে রেখেছেন কেন? অভ্র অবাক হয়ে তাকিয়ে আছে। বর্ষা আবার বলল, আমি আবারও সেই গ্রামে গিয়েছিলাম। আমরা যে ঘরে থাকতাম সেখানে লোকেরা আমাকে চিনতে পেরে জিজ্ঞাসা করলো কেন আমি আমার স্বামীকে নিয়ে আসিনি।
আমি কিছুই বুঝলাম না। তারপর গ্রামের মাতব্বর চাচার কাছে নিয়ে যায়। তার ফোনে একটা ভিডিও আছে যেখানে আমরা বিয়ে করছি। মাতাল অবস্থায় বিয়ে হয় না? অভ্র ঢোক গিল, বলল। বর্ষা অস্পষ্ট সুরে বলল, তাহলে প্রতিদিন আমার রুমে আসেন কেন? এগিয়ে গেল বর্ষা। সে অভ্রর পায়ে পা রেখে দাঁড়ালো। নিচু গলায় জিজ্ঞাসা করলো, শুধু দেখতে? মাথা ঘুরিয়ে নিল অভ্র। বর্ষা অভ্রর গালে হাত রেখে বলল, আপনি নেশা করেছেন অভ্র ভাই? একটু, বন্ধুরা খাচ্ছিল। বর্ষা অভ্রকে জড়িয়ে ধরল। অভ্র তাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বর্ষা দুর্বল গলায় বলল, কেন বলতে পারেন না ভালোবাসি? অভ্র ওর কোমর জড়িয়ে ধরল, কাঁধে থুতনি রেখে বলল, ছুঁয়ে দিলেই ভালোবাসা ম্লান হয়ে যায়। বজ্রপাতের শব্দ কানে এলো এবং মুষলধারে বৃষ্টি শুরু হলো। বর্ষার সাথে সাথে অভ্রর বুকে মুখ লুকালো। অভ্র তার মাথায় হাত রাখে এবং তার মুখের উপর তুলে ধীরে ধীরে ঠোঁটের স্পর্শ করে। অভ্র তার নরম ঠোঁটে গভীরভাবে চুমু খেলো। অভ্র তার কানের কাছে ঠোঁট তুলে প্রফুল্ল হাসি দিয়ে ফিসফিস করে বলল, প্রণয় চলবে হানি। বর্ষা বুকে মুখ লুকিয়ে রেখে বলল, একটা ছোট চড়ুই অনেকক্ষণ খোলা আকাশে উড়ে বেড়াচ্ছে। অভ্রের ঘরে যাওয়ার জন্য বারান্দার দরজা খোলা পাখিটি ভুলে উড়ে গেল রুমে। বের হবার উপায় না পেয়ে সে কিচিরমিচির শব্দে ডাকতে লাগলো। সিলিং ফ্যান নেই, এসির তাপমাত্রা খুবই কম। অভ্র তন্দ্রাচ্ছন্ন চোখে উঠে বসলো। বিছানার পাশে সুইচ বোর্ড চেপে ঘরের লাইট চালিয়ে দিল। ছাদের চারপাশে উঠতে থাকা পাখিটি একসময় নিচে নেমে আসে, দেয়াল ঘেঁষে দাঁড়ালো। অভ্রকে দেখে বুকটা কেঁপে উঠছে তার। অভ্র মৃদু হাসলো। বিছানা থেকে উঠে পাখিটিকে ধরলো। দুই হাতে পাখি নিয়ে বারান্দায় এলো। তারপর ছেড়ে দেওয়া হয় খোলা আকাশে। উড়তে উড়তে পাখিটি একবার ফিরে তাকালো। অভ্র ভ্রু কুঁচকে মেঝের দিকে তাকালো। কাল রাতে কি বৃষ্টি হয়েছিল? সে এইভাবে ভ্রুকুটি করলো। বারান্দার মেঝে ভেজা। অভ্র পাশের বারান্দার দিকে তাকিয়ে দেখলো দরজা বন্ধ। ব্যাপারটাও ততটা গায়ে মাখলো না। রুমে ফিরে এলো। হলুদ টি শার্ট পরে আয়নার সামনে দাঁড়ালো। বিছানার ফোন ভাইব্রেট করা বাজছে। একটি বিদেশি নম্বর স্ক্রিনে ঝলকাচ্ছে। অভ্র ফোন রিসিভ করলো। সে ধীর এবং গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, কি হলো আবার? ফোনের ওপাশে দিশাহারা লোকটি ইংরেজিতে বললেন। অভ্র গম্ভীর গলায় বলল, তুমি জিভ ধরতে থাকো, যত তাড়াতাড়ি সম্ভব আসার ব্যবস্থা করছি। অভ্র কল কেটে দিল। সে আলমারি কভার থেকে পাসওয়ার্ড নিয়ে কারো অজান্তেই দ্রুত বাসা থেকে বের হয়ে যায়। মায়ের চিৎকারে জেগে ওঠে বর্ষা। সে বন্ধ দরজার ওপাশ থেকে চিৎকার করে। বর্ষা চোখ খুলে চারিদিকে তাকালো। স্পষ্ট কণ্ঠে বলল, মা, অপেক্ষা আর ডেকো না, আমি উঠে গেছি। শরীর নিয়ে বিছানা থেকে উঠতে পারছে না, শরীরে ব্যথা। হঠাৎ এমন ব্যথার কারণ ঘুম কাটেনি। গামছাটা কাঁধে নিয়ে বাথরুমে গেল। শরীরে পানির ছিটা পড়তে সে ছিটকে উঠল। খুব জ্বলছে শরীর। সে তার জামা একটু নামিয়ে ফেলল এবং নখ ও কামড়ের চিহ্ন দেখতে পেল। তার ফর্সা শরীরে কিছু অংশ লাল হয়ে গেছে। মাথায় হাত দিয়ে মেঝেতে বসলো বর্ষা। গত রাতের কথা একটু মনে পড়ে তার। ভেজা শরীর নিয়ে বাথরুম থেকে বেরিয়ে রুমে চলে গেল। ঘরটা খালি। অপর রাতে তার রুমে ছিল, তাহলে এখন কোথায়? বারান্দার দরজার দিকে এগিয়ে গেল। ভেজা দরজা। অপরা কখন রাত গেল সে খেয়াল করেনি। বর্ষা বাথরুমে ফিরে গেল। তারপর দাঁত কিরমির করে এবং জ্বলন্ত সংবেদন সহ্য করে গোসল করলো। বর্ষা আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটের দিকে তাকালো। নিচের ঠোঁট ফুলে গেছে এবং সামান্য কাটা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপচাপ বসে রইল। বিছানার এক কোণে অভ্র শার্ট পড়ে আছে। ওটা তুলে নিয়ে আলমারিতে রাখলো। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে মনকে শান্ত করে ঘর থেকে বেরিয়ে গেল। সকালবেলা সবাই তাদের কাজে ব্যস্ত। বর্ষাকে কেউ খেয়াল করেনি। সে একটা গভীর শ্বাস নিল। দিন শেষ হয়ে রাত আসে। অভ্রের খোঁজ পাওয়া গেল না। 2 মাস হয় দেশে এসেছে। আগে এমনটা করেনি। বাড়ির সবাই তাকে নিয়ে চিন্তিত। ফোন বন্ধ। এলাকার ছেলেপুলের মাধ্যমে অনুসন্ধান করা হয়। তারা কেউ খোঁজ দিতে পারেনি। রাত তখন 10টা। 2 ছেলেকে নিয়ে থানায় যান নূর ইসলাম। নাহিদ তার বাবাকে নিয়ে আশেপাশে খুঁজতে গেল। বাড়ির মহিলাদের সঙ্গে বসে আছে আসিফা বেগম। ইতিমধ্যে অনেক চোখের জল ফেলেছেন তিনি সবে হাসপাতাল থেকে ফিরেছে। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের নিচে কেউ বসে আছে। তিনি ভ্রুকুটি করে গাড়ি থেকে নেমে এগিয়ে গেল। বর্ষা হাঁটু গেড়ে বসে আছে। একের পর এক গাড়ি চলছে। তিন্নি হাঁটু গেড়ে বসলো। তার হাত আলতো করে ছুঁয়ে দিল ওর মাথায়। বর্ষা হতবাক। সে মুখ তুলে বলল, অভ্র ভাই। ভ্রু কুচকে গেল তিন্নি। জিজ্ঞাসা করলো, অভ্রর কি হয়েছে? বুকে চেপে রাখা কান্না বেরিয়ে এলো। তিন্নিকে জড়িয়ে ধরে কাঁদছে। আপু, অভ্র ভাইকে পাওয়া যাচ্ছে না।
নিচু গলায় বলল তিন্নি। অব্র তো বাচ্চা না, ফিরে আসবে। চল বাসায় যাই, সামনে বাড়ি, হাঁটবি না কি? গাড়িতে উঠবো। বর্ষা বলল, দাদা, বড় চাচু আর বাবা থানায় গেছে। অপূর্ব ভাই আর নাহিদ ভাই সব জায়গায় খুঁজেছেন, অব্র ভাই কোথাও নেই। ব্যাপারটা গুরুতর, কিন্তু এখানে বসে কিছুই বোঝা যাচ্ছে না। বর্ষাকে জড়িয়ে ধরে তিনি বাড়ির দিকে হাঁটা শুরু করলো। পুলিশ পরিদর্শক সারফত খানের বন্ধু, সে অভ্রকে খুঁজতে লাগলো। ড্রয়িং রুমে সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। অপূর্ব স্থির পায়ে সিঁড়ি দিয়ে নামলো। নানার পায়ের কাছে বসে নিচু গলায় বলল, অভ্র এশিয়ায় ফিরে গেছে। সবার দৃষ্টি এখন তার দিকে। অপূর্ব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি অভ্রের রুম থেকে এসেছি, তার পাসপোর্ট আলমারিতে নেই, কাউকে কিছু না বলে ও চলে গেছে। বর্ষা করুণ গলায় বলল, না না, অভ্র ভাই এভাবে যেতে পারেন না। সে গুম হয়েছে, কেউ তাকে তুলে নিয়েছে। কিছুক্ষণ পর হয়তো ফোন করে মুক্তিপণ দাবি করবে। বর্ষাকে স্বাভাবিক মনে হয়নি। অপূর্ব বসা থেকে উঠে গেল। বর্ষা জ্ঞান হারিয়ে পড়তে নিতেই অপূর্ব তাকে ধরে উচ্চ কণ্ঠে বলল, তিন্নি ধর। 2 দিন কেটে গেল, অভ্রকে খুঁজে পাওয়া যায়নি। অপূর্বর ধারণা সঠিক। বিমানবন্দরে গিয়ে খবর নিয়ে আসেন বড় চাচু। 2 দিন আগে বাংলার মাটি ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে অভ্র ভাই। বন্ধ করে লাইট নিভিয়ে রাখে বর্ষা। চোখ ফুলে গেছে, চোখের নিচে কালো দাগও হয়েছে। সব সময় মতন খাবার না খাওয়ায় শরীরের শক্তি নাই, একা চলতে পারে না, পা টলমল করে। হঠাৎ 2 হাতে মুখ চেপে কেঁদে উঠল। বর্ষা বারান্দার দেয়ালে চেপে ধরে দাঁড়ায়। মেঘলা আকাশের দিকে চোখ রাখলো সে। কবিতার মতন করে ক্ষীণ কণ্ঠে বলল, তুমি চলে গেলে হঠাৎ কাছে থেকে দূরে। তুমি স্বপ্ন ভেঙেছ, বুকে বয়ে যায় চোখের নদী। বুকে রক্তপাত হলে কি ক্ষতি হয়? অস্পৃশ্য ভালোবাসায় হারিয়ে যায় কারো অস্তিত্বের আকর্ষণে পৌঁছানোর টানে। মরিচিকা সে বজ্রের বৃষ্টিতে ভিজিয়ে অঙ্গ আজ হেরে যাব। এশিয়ার একটি হাসপাতালে শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাইফান। অভ্র মেরুদণ্ড টান টান করে তার পাশে দাঁড়িয়ে আছে। অভ্র তার চল শক্ত করল। নিশানের উদ্দেশ্যে বলল, আমার যত লোকদের তারা মেরেছে আমি তাদের দ্বিগুণ মেরে ফেলবো। নিশান ইংরেজিতে বলল। অভ্র নিশানের কাঁধে হাত রাখলো, একটু ঝাঁকুনি দিয়ে বলল, ওদের লোকের প্রত্যেকটা গতিবিধির উপরে নজর রাখো, একটি সুযোগ হাতছাড়া করা যাবে না। নিশান একজন দক্ষ সেনাপতির মতন কাঁধ নাড়ালো। 9 তলার অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে আছে অভ্র। তার চোখ ঝাপসা হয়ে আসছে। বাড়ির লোকজনের কথা মনে পড়তেই হঠাৎ ড্রিঙ্কস করার কথা ভাবে সে। 2 প্যাক খেতে সে রাতের দৃশ্যগুলো অভ্রের চোখে ভেসে উঠল। চোখ দুটো আগুনের মতন লাল। সে অপরাধ করছে। দূর দেশে অষ্টাদশী কন্যার মন ও বিশ্বাস ভেঙে দিয়েছে। এই মুখ তাকে আবার দেখাবে কি করে? 3 মাস কেটে গেছে। শীত চলছে, হালকা শীত। গ্রামে অনেক গাছপালা রয়েছে আর ঘনবসতিপূর্ণ, তাই শহরের তুলনায় বাতাসে ঠান্ডা আবেশ বেশি। শীতের রাতে তিন্নিকে বাসায় নিতে হাসপাতালে আসে বর্ষা। এখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিন্নি তার চেক আপ করে। ঘণ্টাখানিক পর জ্ঞান ফেরে বর্ষার। বর্ষা হাসপাতালের বিছানায় বসে আছে, চোখ ছোড়া জলে টলমল করছে। যখন তখন চোখের জল গড়িয়ে পড়বে। বিষণ্ণ গলায় জিজ্ঞাসা করল তিন্নি, কি করছিস বর্ষা? এত ভালোবাসা দেওয়ার ফল এই? বলে থামলো তিন্নি। সে সাথে সাথে উচ্চস্বরে জিজ্ঞাসা করলো, এই সন্তানের বাবা কে? বর্ষা কেঁদে উঠল, কাপা কাপা গলায় বলল, অভ্র ভাই। বর্ষা, বাচ্চা কি করবি? আর বাড়ির লোকদের কি জবাব দিবি? মৃদু স্বরে জিজ্ঞাসা করলো তিন্নি। বর্ষা বিছানায় ছেড়ে উঠল। তিনি 2 হাত ধরে বলল, আপু, আমার ভালোবাসার একমাত্র নিদর্শন, আমি তাকে কখনো হারাতে পারবো না। তুমি একটা ব্যবস্থা করো। ভাবলো তিন্নি, তারপর বলল, আমি এই হাসপাতাল থেকে বদলে ব্রাহ্মণবাড়ি মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি। আমি সেখানে থাকবো, তুই আমার সাথে চল। কিন্তু বাচ্চাকে কতদিন লুকিয়ে রাখতে পারবি? বর্ষা মৃদু স্বরে বলল, অভ্র ভাই না আসা পর্যন্ত। তিনি জোরে নিঃশ্বাস ফেলল। ঠিক আছে, আমি বাড়িতে সব সামলাচ্ছি। বর্ষা অনুকূলে থাকায় সবাই যেতে ইচ্ছুক হয়। বর্ষা ভাবছে তার প্রয়োজনীয় জিনিস কি নিয়ে যাবে। দিন বেশি নেই, আর মাত্র 7 দিন। 4 বছর পর গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে যায় অর্ণব। কাঁদেনি, সে হাঁটু বেঁকিয়ে উঠে বসলো। ময়লা তার পায়ে স্পর্শ করেনি। সে আবার 2 পায়ে হাঁটা শুরু করে। রান্নাঘরে ঢুকে মিষ্টি গলায় ডাকলো। বর্ষা পিছনে তাকালো, একটা মুচকি হাসি দিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে অর্ণব? অর্ণব 2 হাত বাড়িয়ে দিল কোলে ওঠার জন্য। তারপর বলল,
বর্ষা কোলে নিল, বলল, 2 মিনিট দাঁড়াও অর্ণব, এটা হয়ে আসছে। অর্ণবকে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। বাইরে বৃষ্টি হচ্ছে, বারান্দার বৃষ্টি ফোঁটা পড়ছে। বাড়ির সামনে একটা গাড়ি দেখা গেল। তিনি ছাতা নিয়ে গাড়ি থেকে নামলো। বেল বাজানোর আগেই বর্ষা দরজা খুলে দিল। যদিও সে কিছুটা ভিজে ছিল, তিনি অর্ণবকে কোলে নিল। তারপর বলল, গাজীপুরের যেতে হবে, দাদার অবস্থা খুব খারাপ, জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। দাদা তোকে আর আমাকে দেখতে চায়। অপূর্ব কল দিয়েছিল, তুই কি যাবি? যদি যেতে চাস রেডি হয়ে যা। তিনি কথা শেষ করলো। বর্ষা বলল, কি হয়েছে দাদার? আর আমরা দুজন যদি গাজীপুর যাই তাহলে অর্ণব কার সঙ্গে থাকবে? তিনি বলল, এখানে কারো কাছে রেখে যাবি। বর্ষা বলল, অর্ণব এখনো অনেক ছোট, তাকে ব্রাহ্মণবাড়িয়া রেখে গাজীপুরে থাকবো কি করে? তিনি বর্ষার মাথায় হাত বুলিয়ে বলল, গাজীপুরে চল, আমরা এক বন্ধুর বাড়িতে রাখবো, তার 2টি সন্তানও রয়েছে। তাছাড়া বাড়িতে এখন অর্ণবের কথা বলতে হবে। অভ্র ফিরে আসবে বলে মনে হয় না। কেন অভ্রর জন্য ওর পুরো শৈশব নষ্ট করছিস? অর্ণবের অধিকার আছে তার সকল দাদা দাদি এবং খালা এবং চাচাদের দ্বারা ভালোবাসা পাওয়ার। তাছাড়া আমার বিয়ের কথাও বলাবি হচ্ছে। অর্ণব খুশি হয়ে বলল, ওখানকার পরিস্থিতি আগে দেখবো, বলার মতো পরিস্থিতি থাকলে বলবো। তিন্নির বন্ধু দেশে নেই, স্বামী সন্তান নিয়ে চলে গেছে বাইরে এক দেশে। অনেকদিন যোগাযোগ না থাকায় তিন্নি তা জানতো না। বর্ষা তিন্নির উদ্দেশ্যে বলল, আপু তুমি হাসপাতালে যাও, আমি অর্ণবকে আহিতার বাড়িতে রেখে সোজা হসপিটালে চলে আসবো। তুই আসতে পারবি তো? আমি কি তোর সাথে আসবো? আমি পারবো আপু, তুমি যাও। নূর ইসলাম মোটামুটি সুস্থ। তার গলায় একটি ছোট্ট অপারেশন করা হয়েছে। অপূর্ব ছোট অপারেশনকে বাড়িয়ে বলেছে, কারণ বাড়ির সবাই চেয়েছিল বর্ষা বাড়িতে আসুক। সেই যে মেয়েটি গেল আর গাজীপুর আসেনি। কখনো কখনো ভিডিও কলে কথা বলতো, কিন্তু সেটি 1 মিনিটের বেশি হতো না। অপূর্বর উপর রেগে গেল তিন্নি। বেচারার ওপর আর রাগ করিস না তিন্নি। হঠাৎ একজন পুরুষের মৃদু কণ্ঠস্বরে শুনে তিন্নি স্তম্ভিত হয়ে গেল। নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে ফিরে তাকালো অভ্রের দিকে। তিন্নি বাড়ির সবার কাছ থেকে বিস্তারিত শুনল। অভ্র কাল রাতে দেশে আসছে, আর সেই দাদা নূর ইসলামকে গলার অপারেশনের জন্য বুঝিয়ে হাসপাতালে নিয়ে আসে। চাপা গলায় বলল তিন্নি, আমি একটা ফোন করব। সবার থেকে একটু দূরে চলে গেল তিন্নি। বর্ষাকে কল দিল। শফিপুর থেকে রতনপুর যাওয়ার সময় দাঁড়িয়ে আছে বর্ষা। আহিতা তার সামনে দাঁড়িয়ে আছে। অনুপকে আহিতার কোলে তুলে দেওয়া হলো। তারপর বর্ষা কিছু একটা বলে তাড়াহুড়ো করে রাস্তা পার হতে শুরু করলো। তারপর হঠাৎ কল এসে ফোনটা বেজে উঠল। তিন্নি কল দিয়েছে, সে হাসপাতালে গেছে। জরুরি ভেবে কল রিসিভ করে সে। বর্ষা, অভ্র এসছে। রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বর্ষা। তারপর হঠাৎ একটি গাড়ি ধাক্কা মারে। বাজারের জামে মসজিদটির সামনে নিথর হয়ে পড়ে আছে। রাস্তায় ভিড় জমল। ফোনে সবার কথা শুনে তিনি ছুটে গেল। পরিবারের সদস্যরাও সঙ্গে রয়েছে। রাস্তার লোকজন জানান যে মেয়েটির সদ্য দুর্ঘটনা ঘটেছে তাকে তানহা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্ষা জরুরি ওয়ার্ডে আছে। মাথায় ও হাতে ব্যথা লেগেছে এবং অন্য কোনো ক্ষতি হয়নি। বর্ষা বিছানায় বসে আছে। তিনি একজন ডাক্তার, তাই সে নিজেও একবার চেক করলো। বাড়ির সবাই বর্ষাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। দরজার সামনে দাঁড়িয়ে আছে অভ্র। বর্ষার সামনে দাঁড়ানোর সাহস নেই তার। হহিতা হাসপাতালের বাইরে আছে এবং অর্ণবকে কাছে থেকে ভিতরে যায়। বাচ্চার কণ্ঠ শুনে সবাই দরজার দিকে তাকালো। 3 বছরের একটা ছেলে মামা বলে দৌড়াচ্ছে। বিছানাটা অনেক উঁচু, অর্ণব উঠতে পারে না। তিনি অর্ণবকে বিছানায় উঠিয়ে দিল। ছোট্ট অর্ণব মায়ের বুকে আঁকড়ে ধরে। সবার মনেই প্রশ্ন জাগে। পাপিয়া বেগম বললেন। তিনি আলতো করে চাচির কাঁধে হাত রাখলো। নরম গলায় বলল, তার নাম অর্ণব, সে বর্ষার ছেলের চাচি। তারা অবিশ্বাসের চোখে তাকালো। সবার প্রশ্ন বাবাকে। বর্ষার বাবা শাহিয়ার খান বললেন। অভ্র আওয়াজ তুলল, স্পষ্টভাবে বলল, আমি। সবার গম্ভীর মুখ মুহূর্তেই নরম হয়ে গেল। অভ্র এগিয়ে এলো। বর্ষার চোখ ছলছল করছে। অর্ণবকে প্রথমবারের মতন তার বাবা কোলে নিল। বুকের সাথে মিশে যায় অর্ণব, যেন আকাশ এসে মিশে গেল মাটির সাথে। অভ্র চোখ ভিজে গেছে। সে একবার বর্ষার দিকে তাকালো।
অভ্র খাটের একপাশে ছোট্ট একটু জায়গায় বসলো। অভ্র চোখের কার্নিস থেকে এক ফোঁটা জল পড়ল এবং সে বর্ষাকে জড়িয়ে ধরল। মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল, আই এম সরি, আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছি, আর যাব না। দূর আকাশের চাঁদ জ্বলে, জ্যোৎস্না রাতকে আলোকিত করে। ছাদে যাওয়ার পথে বাতি জ্বালিয়েছে বর্ষা। জ্যোৎস্নার আলো লাইট জ্বালাতে শোভা ছাড়াতে পারছে না, অন্ধকারকে আরো ভয়ঙ্কর করে তুলছে। নিস্তব্ধ পায়ে হেঁটে এলো অভ্র, ডান পাশে দাঁড়িয়ে বলল, হানি। তার হৃদয় কেঁপে উঠল, ইচ্ছে না করলেও একবার শরীর কেঁপে উঠল। বর্ষা তাকালো, অভ্র বলল, আমার পিছনে অনেক শত্রু ছিল, তাদের সবাইকে শাস্তি দিতে এবং ফিরে আসতে 4 বছর লেগেছে। কিন্তু বিশ্বাস করো, আমি জানতাম না আমাদের একটা অর্ণব আছে। তুমি আমার জন্য কত কষ্ট সহ্য করেছ। বর্ষা তার তর্জনীটি অভ্রর ঠোঁটে রাখলো এবং তার 2 পায়ে ভর দিয়ে দাঁড়ালো। কানের লতিতে ঠোঁট শুয়ে নেশালো কণ্ঠে বলল, অভ্র ভাই, আপনার জন্য অপেক্ষা করতে আমার কোনো সমস্যা নেই। আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। অভ্র অবাক চোখে তাকিয়ে আছে বর্ষার দিকে, তারপর বুকে জড়িয়ে ধরে। অভ্র ওর কপালে চুমু খেয়ে তারপর ওর ঠোঁটে চুমু খেতে থাকলো। বর্ষা অভ্রর বুকে বাঁ পাশে হাত রাখলো, বাধা দিয়ে বলল, অর্ণব চলে আসবে। অভ্র ওকে জড়িয়ে ধরে আদেশের সুরে বলল, কেউ আসবে না। বর্ষার সাথে সাথে কয়েকটা কিল ঘুষি মারল অভ্রর শক্ত বুকে, নরম গলায় বলল, বর। অভ্র জোরে হেসে বর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরল। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।